প্রিয় ছাত্ররা, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জানো যে ভ্যাকেশনের পরে, অর্থাৎ রোজার যে ভ্যাকেশন, ঈদের ভ্যাকেশনের পরে তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম হওয়ার যে শিডিউল রয়েছে সেটাকে টার্গেটে রেখে আশা করি তোমরা লেখাপড়া করছো। আমরা চ্যাপ্টার 10 আলোচনা শুরু করেছি গত ক্লাসে, এবং শেষের দিকের চ্যাপ্টারগুলো বা শেষের দিকের আলোচনাগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা সম্পর্কে দিক নির্দেশনা থাকবে, ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বলা থাকবে। তো আশা করি ক্লাসগুলো মিস করবে না তোমরা। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারে গত ক্লাসে আমরা আলোচনা করেছি গ্যাসের যে সূত্রাবলী, আদর্শ গ্যাস বলতে কি বোঝায়, গ্যাসের সূত্রাবলী, বয়েল চার্টস এবং চাপের সূত্র, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং বায়ু বুদবুদ রিলেটেড যে ম্যাথ রয়েছে, সেইটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা আলোচনা করেছি। আমরা জেনেছি যে গ্যাসের বা আদর্শ গ্যাস যদি বলতে চাই, আদর্শ গ্যাস একটা নির্দিষ্ট সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাস সমীকরণ যেটা বলা হয় পিভি সমান এনআরটি, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তো এই ইকুয়েশনটা কোথা থেকে এসছে একটু জানা প্রয়োজন আছে, এবং এই সমীকরণ থেকে আদর্শ গ্যাস ধ্রুবক বা মলার গ্যাস ধ্রুবক, সেই কনসেপ্টটা জানার, অর্থাৎ আর, ক্যাপিটাল আর কে মলার গ্যাস ধ্রুবক বলা হয়। এই ক্যাপিটাল আর কিভাবে পাই সেই জিনিসটা আমরা একটু দেখব। আমরা বয়েলের সূত্র অনুযায়ী পেয়েছিলাম যে তাপমাত্রা যদি স্থির থাকে সেক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক পরস্পর ব্যস্তানুপাতিক যখন টি স্থির থাকে। এরপরে আমরা চার্লসের সূত্রে দেখেছি আয়তন এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক হয় যদি চাপ পি স্থির থাকে, এবং এই দুটি সূত্রকে যদি কম্বিনেশন করি একসঙ্গে, এই দুটি সূত্র মিলিয়ে আমরা লিখতে পারি 1 এবং 2 থেকে যে V is proportional to T by P, বা V সমান আমরা লিখতে পারি, প্রপোর্শন সাইন যদি তুলে দিই K into T by P, বা লিখতে পারি PV সমান KT, অথবা আমরা K কনস্ট্যান্টটাকে এক পাশে রাখলে PV by T সমান সমান K। PV by T তার অনুপাতটা আমরা একটা ধ্রুবক দিয়ে লিখতে পারি, PV by T সমান সমান K। এটাকে লেখা যায় P1 V1 by T1 সমান সমান P2 V2 by T2, অর্থাৎ এই অনুপাতটা সবসময় আমার ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটা যদি আমরা যে কোনো গ্যাসের 1 মোল হিসেব করি, তোমরা অ্যাভোগাড্রো সূত্রটা যদিও তোমাদের বইতে দেওয়া ডিসকাশনটা নাই, অ্যাভোগাড্রো সূত্র হয়তো কেমিস্ট্রিতে পড়েছো তোমরা, যে চাপ যদি একই আয়তন থাকে, গ্যাসের আয়তন এবং চাপ এবং তাপমাত্রা, একই চাপ এবং তাপমাত্রা যদি একই হয়, চাপ এবং তাপমাত্রা এই দুটি টার্ম যদি সমান থাকে, একই হয়, সেক্ষেত্রে যে কোনো গ্যাস আমরা যদি নিই, যে কোনো গ্যাসের 1 মোল তার আয়তন সমান, এবং সেটা 22.4 লিটার। এটা অ্যাভোগাড্রো সূত্রে তোমরা পড়েছো, বা যদি না পড়ে থাকে এখন সেটা জেনে নাও যে যদি চাপ এবং তাপমাত্রা একই হয়, অর্থাৎ একই চাপ এবং তাপমাত্রায় যে কোনো গ্যাসের আমি যদি 1 গ্রাম অণু বা 1 মোল নিই, তার মানটা যে কোনো গ্যাসের জন্যই একই হবে, এবং সেটা হবে 22.4 লিটার। তো সেই হিসেবে চাপ এবং তাপমাত্রা যদি ফিক্স থাকে, এই P1 V1 by T1 এই রেশিওটা যে কোনো গ্যাসের জন্যই কিন্তু সেম হবে। অর্থাৎ এই কনস্ট্যান্টের মানটা আমরা 1 মোল গ্যাসের জন্য এই কনস্ট্যান্টের মানটা ধরে নিতে পারি PV by T সমান R। PV by T সমান R, সেটা আমরা বলছি 1 মোল গ্যাসের জন্য, কারণ 1 মোল গ্যাসের জন্য P এবং T যদি স্থির থাকে, সকল 1 মোল গ্যাসের যে কোনো পরিমাণ আমি যদি নেই, তার আয়তন হবে 22.4 লিটার, এবং তার জন্য এই ধ্রুবকটাও সেম থাকবে। সে কারণে
এই ধ্রুবকটাকে আমরা আর হিসেবে লিখতে পারি এবং সেটা শুধুমাত্র 1 মোল গ্যাসের বেলায় লিখতে পারি। তাহলে পিভি সমান আমরা আরটি যদি 1 মোল গ্যাসের বেলায় লিখতে পারি, আমরা যদি n মোল গ্যাস নিই 1 মোলের পরিবর্তে আমরা যদি n মোল গ্যাসের জন্য বিবেচনা করি ইকুয়েশনটা, তাহলে এটি দাঁড়ায় পিভি সমান nRT, যেখানে n সমান হচ্ছে n, আমরা জানি যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমি যদি n এর মান নির্ণয় করতে চাই, n সমান হচ্ছে যে পরিমাণ ভর সেই গ্যাসের নিয়েছি সে ডিভাইডেড বাই তার আণবিক ভর। এই রেশিওটাকে বলা হয় মোল সংখ্যা, স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M, যেখানে স্মল m হচ্ছে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভর, কতটুকু গ্যাস নিচ্ছি সেটা, আর ক্যাপিটাল M হচ্ছে গ্যাসের ওই গ্যাসটার যে গ্যাস নিয়ে কাজ করব আমরা তার আণবিক ভর, আর n হচ্ছে 1 মোল বোঝায়। তাহলে এই সমীকরণটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে এবং এখানে এই সমীকরণে আর যেটা, একে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক বলা হয়, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা আমরা এই ইকুয়েশন থেকেই বের করতে পারি। পিভি সমান nRT, এই ইকুয়েশন থেকে আমরা এই মোলার গ্যাস ধ্রুবকের ভ্যালুটা আর এর মান নির্ণয় করতে পারি। আমরা পিভি সমান nRT এই সমীকরণ থেকে আর সমান যদি বের করতে চাই, সেক্ষেত্রে সেটা দাঁড়ায় পিভি বাই এনটি। আমরা যদি এসআই এককে মানটা বের করতে চাই, সেক্ষেত্রে পি সমান আমরা লিখতে পারি এক বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 101.325 প্যাসকেল। ভি সমান হচ্ছে আমরা একটু আগে বলেছি যে 1 মোল গ্যাসের জন্য অর্থাৎ স্থির চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের 1 মোলের আয়তন একই থাকে এবং সেটা 22.4 লিটার। তাহলে ভি সমান এখানে 22.4 লিটার, লিটারটাকে আমরা এসআই এককের হিসেবের জন্য মিটার কনভার্ট করব। তাহলে 1 লিটার সমান দাঁড়াবে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউবে, সেটা চলে যাবে, সেটা আর লিটারে থাকবে না, মিটার কিউবে চলে যাবে। n সমান 1 মোল, আর পরম তাপমাত্রাটি হচ্ছে পরম তাপমাত্রা, গত ক্লাসে বলেছি পরম তাপমাত্রা, সেটা ধরা হয় কত 273 কেলভিন। 273 কেলভিন যদি আমি মান বসাই, তাহলে আমরা হিসেব করলে এই মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক তার মান পাই 8.314 জুল পার মোল পার কেলভিন। যেহেতু কেলভিন নিচে রয়েছে, 1 মোল n মোল সংখ্যা নিচে রয়েছে যেহেতু, আর উপরে পি আর ভি এর একক মিলে জুল হচ্ছে। এটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককেও লিখতে পারি যে 22.4 লিটার, সেই লিটার হিসেবে রেখে অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার এই এককেও বের করতে পারি। একইভাবে পি এর মান তখন দাঁড়াবে 1 অ্যাটমসফিয়ার, যেহেতু অ্যাটমসফিয়ার হিসেবে রাখছি, চাপের মান থাকবে 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান থাকবে 22.4 লিটার হিসেবেই রাখছি আমরা, এন এর মান 1 মোল, টি এর মান সেই 273 কেলভিনই থাকবে পরম তাপমাত্রা। তাহলে হিসেব করলে দেখা যাবে আমার আর এর মান দাঁড়াবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমরা দুই এককেই এটা লিখতে পারি, এসআই পদ্ধতিতে সেটা লিখতে পারি জুল পার মোল পার কেলভিন এই এককে, অথবা সরাসরি লিটার অ্যাটমসফিয়ার এককেও আর এর মানটা লিখতে পারি, এই মানটা পাবো আমরা। তো আর মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক তার মান কিভাবে পাওয়া যায় এবং আদর্শ গ্যাস সমীকরণ সেটা আমরা কিভাবে পাই, সেটা আমরা একটু আগে দেখলাম। আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করতে গিয়ে আমরা একটু আগে যে ইকুয়েশনটা লিখেছি অর্থাৎ P1V1/T1 অর্থাৎ PV/T সমান কে, এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব ম্যাথের জন্য, যে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের পরিবর্তন।
তাপমাত্রা তাপমাত্রা এবং চাপ পি এর সাথে ঘনত্বের পরিবর্তন। সব আমার এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো গ্যাস নিয়েই, যা কিছু বলা হচ্ছে গ্যাস নিয়ে, কাজে ঘনত্বের পরিবর্তনটাও গ্যাসের বেলায় হচ্ছে। ঠিক আছে, সেটা কিরকম একটু আগে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় থেকে দেখেছি। পিভি বাই টি সমান কে, আমরা সেখান থেকে লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন V1 সমান আমরা লিখতে পারি P1 বাই T1 ইন্টু আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে আয়তন সমান আমরা লিখতে পারি ভর বাই ঘনত্ব। যেহেতু ভরের পরিবর্তন হয় না, এক্ষেত্রে V1 আয়তন সমান m ডিভাইডেড বাই আমরা ρ1 লিখতে পারি, আর P2 T2 ডিভাইডেড বাই P2 ডিভাইডেড বাই T2 ইন্টু V2 পরিবর্তে আমরা লিখতে পারি m বাই ρ2। ঠিক আছে, ρ1 আমার প্রথমত ভলিউম V1 সমান লিখছি m বাই ρ1, যেহেতু ঘনত্ব সমান ভর বাই আয়তন, উল্টা করে আয়তন সমান ঘনত্ব, আয়তন সমান আমরা লিখতে পারি ভর বাই ঘনত্ব। ঠিক আছে, তাহলে প্রথম ভলিউমের জন্য এইটা লিখতে পারি, দ্বিতীয় ভলিউমের জন্য এই মানটা লিখতে পারি। তাহলে এখান থেকে দাঁড়ায় আমার m যদি চলে যায় P1 ডিভাইডেড বাই T1 ρ1 সমান P2 ডিভাইডেড বাই T2 ρ2। এই সমীকরণ থেকে এবার আমি যদি ঘনত্বের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করতে চাই এই সমীকরণ থেকে, এই সমীকরণে এটি আদর্শ গ্যাসের থেকে আমরা পেয়েছি এই সমীকরণটা। এই সমীকরণে যদি চাপ স্থির থাকে, অর্থাৎ P1 সমান P2 হয়, সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা দাঁড়াবে P1 P2 যদি সেম হয়, P1 P2 উভয় পাশে চলে যাবে, তাহলে থাকবে 1 বাই T1 ρ1 সমান 1 বাই T2 ρ2 সমান সমান আমরা লিখতে পারি ρ1 বাই ρ2 সমান T2 বাই T1, এটা আমরা লিখতে পারি। একটু আগে যে সমীকরণটা লিখলাম সেখান থেকে যদি চাপ সমান হয়, সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা পেতে পারি। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি চাপ যদি স্থির হয়, এখানে আমরা কমেন্ট করতে পারি যে স্থির চাপে, চাপ যদি স্থির হয়, স্থির চাপে ঘনত্ব আর তাপমাত্রা পরস্পর ব্যস্তানুপাতিক। ঘনত্ব এবং তাপমাত্রা পরস্পর ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না। চাপ যদি স্থির হয়, ঘনত্ব এবং তাপমাত্রা পরস্পরের ব্যস্তানুপাতিক, সেটা লিখতে পারি। আর এই ইকুয়েশন, একটু আগে যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনে একবার আমরা লিখলাম চাপ যদি সমান হয়। চাপ সমান না ধরে এই ইকুয়েশনে যদি ধরি যে আমরা প্রথমে দেখলাম ক অংশে যদি ধরি যে চাপ সমান নয় বরং তাপমাত্রা সমান T1 সমান T2, সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়ায়, উভয় পাশে T1 T2 চলে গিয়ে থাকবে P1 বাই ρ1 সমান P2 বাই ρ2। এই ইকুয়েশনটা আমরা যেটা লিখেছি এখান থেকে পাচ্ছি P1 ρ1 সমান P2 বাই ρ2, অর্থাৎ P1 বাই P2 সমান ρ1 বাই ρ2। অর্থাৎ এই ক্ষেত্রে যখন তাপমাত্রা স্থির থাকে, T স্থির থাকে, তখন ঘনত্ব আর চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যেটা তাপমাত্রা চাপ স্থির থাকলে ঘনত্ব আর তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, সেটা তাপমাত্রা স্থির থাকলে সম্পর্কটা সমানুপাতিক হয়ে যাচ্ছে। এই সম্পর্কটা অর্থাৎ টি এবং পি এর সঙ্গে তাপমাত্রা এবং চাপের সাথে ঘনত্বের পরিবর্তন রিলেটেড ইকুয়েশনগুলো আমাদের ম্যাথের জন্য লাগবে। সো এই ইকুয়েশনগুলো মনে রাখার চেষ্টা করবে।
এরপরে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যগুলো যে আমরা পড়েছি, বা প্রথমত আদর্শ গ্যাস বলতে কি বোঝায়, যে যে সমস্ত গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে এবং যে কোনো তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, সেগুলোকে আমরা বলি আদর্শ গ্যাস। তো এই মৌলিক স্বীকার্য যেগুলো মেনে চলে, কি কি মৌলিক স্বীকার্য রয়েছে, তোমাদের বইতে অনেকগুলো স্বীকার্য রয়েছে। মূলত গ্যাসের অণু ক্ষেত্রে কি হয়, গ্যাসের অণুর গতিতত্ত্ব কথাটা বলতে আমরা কি বুঝি, গ্যাসের অণুগুলো অনেক বেশি সঞ্চারণশীল হয় বলে তাদের মধ্যে ধাক্কা বা সংঘর্ষ হয় এবং সেখান থেকে তাপ উৎপন্ন হয়। এইটাই গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতির কারণে, অণুগুলোর গতিপ্রাপ্ত হওয়ার কারণে সেখানে তাপ উদ্ভূত হওয়া, পরিবর্তন হওয়া, গ্যাসের প্রকৃতির বা অণুর গঠনের পরিবর্তন হয়, সেটাই গ্যাসের গতিতত্ত্ব। তো গতিতত্ত্বের ক্ষেত্রে কিছু মৌলিক স্বীকার্য মেনে চলো, আমি সেই স্বীকার্যগুলো এখানে লিখছি না, তোমাদের বইতে 13-14টা পয়েন্ট রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। যেমন একই গ্যাসের অণুগুলো একই রকম বা সদৃশ, ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন ভিন্ন হয়। গ্যাসের অণুগুলো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের তুলনায়, সেই পাত্রের জুড়ে যে যতটুকু জায়গা দখল করে সেই তুলনায় তাদের আয়তনটা, অণুগুলোর আয়তনটা অত্যন্ত নগণ্য হয়। এছাড়াও ধরা হয় যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। তারপরে পরপর গ্যাসের অণুগুলোর মধ্যে পরপর ধাক্কা হয়, আমরা জানি গ্যাসের অণুগুলো ধাক্কাপ্রাপ্ত হয়, সেই ধাক্কার কারণে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব আমরা যদি কাউন্ট করি, সেটাকে বলা হয় গড়মুক্ত পথ। এই গড়মুক্ত পথের আবার ইকুয়েশন রয়েছে, সেটা আমরা দেখব, এই চ্যাপ্টারেই দেখব। তো এরকম অনেকগুলো মৌলিক স্বীকার্য তোমাদের বইতে রয়েছে, 13-14টা পয়েন্ট রয়েছে, স্বীকার্যগুলো তোমরা দেখে নেবে। গ্যাসের অণুগুলো যেহেতু সর্বদা সঞ্চারণশীল, গ্যাসের অণুগুলোর বেগ রয়েছে, তো কোনো একটি গ্যাসের অণুগুলো যদি অসমবেগে ছুটতে থাকে এবং যে দূরত্ব অতিক্রম করে, সেখান থেকে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে গড় বেগ পাই, তারপরে গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগের বর্গমূল, যেটা রুট মিন স্কোয়ার বলা হয়। গড় বর্গবেগের বর্গমূল বা মূল গড় বর্গবেগ, এই টার্মগুলো কেমিস্ট্রিতেও তোমরা হয়তো পড়েছো। গড়বেগ বলতে কি বোঝায়, যে একটা অণুর কোনো একটা গ্যাসের n সংখ্যক অণু যদি হয়, তাদের বেগ যদি থাকে, ধরলাম n সংখ্যক অণুর বেগ C1 C2 C3 ইত্যাদি যদি হয়, তাহলে গড় বেগ সমান কি দাঁড়াবে, গড় বেগের আমরা যদি সূত্র লিখতে যাই, গড় বেগ সমান মোট দূরত্ব, অর্থাৎ এই ক্ষেত্রে মোট যতটুকু বেগ তারা অতিক্রম করলো ডিভাইডেড বাই মোট অণুর সংখ্যা, সেটা দিয়ে আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। একটা পাত্রে আমার n সংখ্যক অণু রয়েছে, তাদের বেগগুলো যদি C1 C2 C3 ইত্যাদি তাদের বেগ হয়, তাহলে গড় বেগ সমান আমরা লিখতে পারবো C1 প্লাস C2 এভাবে Cn পর্যন্ত ডিভাইডেড বাই অণুর সংখ্যা। এইভাবে আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। দ্বিতীয় টার্মটা রয়েছে গড় বর্গবেগ। গড় বর্গবেগ বলতে কি বোঝায়, যে অণুগুলোর কিছু অণুর বেগের বর্গের আমি যদি মান বের করি, যেমন C1 C2 ইত্যাদি বেগ, এগুলোর বর্গ যদি হিসেব করি, তাহলে C1 স্কোয়ার C2 স্কোয়ার এভাবে মান বাড়বে, এবং তারপর তার গড় করি n সংখ্যক অণুর জন্য তাদের যে বেগের বর্গ, সেটার বর্গের মান, তারপর যদি সেটা গড় করি, তাহলে সেটাকে বলবো আমরা গড় বর্গবেগ। আর থার্ড ওয়ান, গ্যাসের গতিতত্ত্বে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টা বা যে মানটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে মূল গড় বর্গবেগ বা RMS ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু বা মূল গড় বর্গবেগ।
সেটা কীরকম, 2 বা ততোধিক বেগের আমি বর্গের মান নিলাম, তারপর তার গড় করলাম, যেমন গড় বর্গবেগ, তারপর যদি তার বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে মূল গড় বর্গবেগ। তাহলে মূল গড় বর্গবেগ বলতে আমরা কি বুঝছি, এটাকে শুধু সি দিয়ে ডিনোট করলে √c², এখানে সি হচ্ছে গড় বর্গবেগ। আমরা একটু আগে গড় বর্গবেগ নির্ণয় করেছি, তো ভেঙে লিখলে গড় বর্গবেগ সমান আমরা কি লিখেছিলাম, গড় বর্গবেগ সমান আমরা লিখেছিলাম c1² + c2² প্লাস এভাবে চলতে থাকবে, তার গড় হলো, তারপর যদি তার বর্গমূল করি, অর্থাৎ এই গড় বর্গবেগ তার বর্গমূল যদি বের করি তাহলে যে মানটা পাবো সেটাকে বলা হবে মূল গড় বর্গবেগ। ঠিক আছে, এই মানটা অর্থাৎ মূল গড় বর্গবেগের মানটা বেশি এক্সাক্ট হয় গ্যাসের গতিতত্ত্বের হিসেবে, সে কারণে আরএমএস ভ্যালু, এটা আরএমএস ভ্যালু বললে আরও সহজে বোঝা যায়, রুট মিন স্কোয়ার বা সংক্ষেপে এটাকে আরএমএস বলা হয়ে থাকে, আরএমএস ভ্যালু বলা হয়ে থাকে। তো আরএমএস ভ্যালুটা বেশি উল্লেখযোগ্য বা বেশি প্রয়োজনীয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। গ্যাসের চাপের সমীকরণ, এই সমীকরণটাও ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এবং সমীকরণ কোথা থেকে এসছে, কিভাবে এসছে, যেহেতু জানার প্রয়োজন আছে। এই সমীকরণটা হচ্ছে পিভি সমান 1/3 mc²। এই সমীকরণটার কয়েকটা রূপ আছে, পিভি সমান 1/3 mc²। আমরা এটা প্রতিপাদন করব, প্রতিপাদন দেখব। তার আগে গতিতত্ত্ব বলতে কি বোঝায় বলেছি একটু আগে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলতে বোঝায় যে গ্যাস মূলত গ্যাসের অণুগুলোর গতিশীলতার কারণেই গ্যাসটা, তো গ্যাসের যে রূপ আমরা দেখি সেরকম হয়, এবং অণুগুলোর গতির কারণে তাপ উৎপন্ন হয় সেখানে, এটাই হলো গ্যাসের গতিতত্ত্ব। বিজ্ঞানী বার্নৌলি সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্বের ব্যাখ্যা করেন বলে বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। বার্নৌলি গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয় কারণ তিনি গতিতত্ত্বের ব্যাপারটা সর্বপ্রথম ব্যাখ্যা করেন বলে তার নাম অনুসারে তাকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। তো এই গতিতত্ত্ব অনুসারে একটা গ্যাসের চাপের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেই সমীকরণ নির্ণয়ের জন্য, এই সমীকরণটি নির্ণয়ের জন্য আমরা একটা ঘনক, 6 তল বিশিষ্ট একটা ঘনক, এখানে 6টা তল রয়েছে, 6 তল বিশিষ্ট একটা ঘনক কনসিডার করছি। 6 তল বিশিষ্ট একটা ঘনক কনসিডার করছি। যেহেতু ঘনক বলছি, কাজে প্রত্যেকটা তলের দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। মনে করি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য এখানে হচ্ছে L পরিমাণ, প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে ঘনকের আয়তন যদি আমি বলতে চাই, আয়তন V সমান দাঁড়াবে L³। যেহেতু এটা ঘনক আকৃতির, ধরলাম যে এই ঘনক আকৃতির বাক্সে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, সেই গ্যাসের মোট ভর, যে পরিমাণ গ্যাস রয়েছে সেই গ্যাসের মোট ভর হলো M এবং ঘনত্ব হলো ρ। এছাড়াও আরো ধরলাম এই বাক্সে মোট অণুর সংখ্যা, গ্যাস অণুর সংখ্যা হলো n পরিমাণ, আর প্রত্যেকটা অণুর ভর, প্রতি অণুর ভর যদি বিবেচনা করি, একটা ছোট ছোট অণু, প্রত্যেকটা অণুর ভর হচ্ছে m পরিমাণ, তাহলে M সমান আমরা mno লিখতে পারি। এখন যদি ধরি এই বাক্সে রাখা যে কোনো একটা গ্যাস অণু বিবেচনা করি যার বেগ c1, একটি গ্যাস অণু যার বেগ গ্যাস অণু
যে কোনো একটা অণু আমরা বিবেচনা করলাম যার বেগ ধরলাম c1। তাহলে এই c1কে আমরা এখানে যেহেতু তিনটা অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যে বেগ c1কে তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা উপাংশে ভাগ করতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটাকে ধরলাম u1, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটাকে ধরলাম v1, আর জেড অ্যাক্সিস বরাবর উপাংশটাকে ধরলাম w1। যে c1 যেই একটা অণুর বেগ তাকে তিনটা উপাংশে ভাগ করছি। তাহলে আমরা লিখতে পারি c1 স্কোয়ার সমান, যেহেতু তিনটা উপাংশে ভাগ করেছি, u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। এখন ধরলাম যে c1 যে অণুটি রয়েছে, c1 অণু, সেই অণুটির প্রথমে OX যে এক্স অক্ষ বরাবর সেই অণুটি সঞ্চারণশীল এবং OX অক্ষ বরাবর u1 বেগ নিয়ে সেই অণুটি চলছে। তাহলে অণুর ভর যদি m হয়, এই OX বরাবর এই অক্ষ বরাবর চলতে গিয়ে ধরলাম এখানে ABCD তল, একটা তল কনসিডার করলাম ABCD, এই তলে গিয়ে সেই অণুটা ধাক্কা খেলো। যেহেতু অণুগুলো সঞ্চারণশীল, সেগুলো প্রতিনিয়ত ধাক্কা খাবে, সংঘর্ষ হবে। তাহলে c1 বেগে চলা অণুটি এক্স অক্ষ বরাবর যখন চলছে তখন ধরলাম যে ABCD এই তলে গিয়ে সে ধাক্কা খেলো। তাহলে এই তল বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই অণুর যে ভরবেগ, যেহেতু সে ধাক্কা, অণুর ভর m, তার বেগ u1, ভরবেগ হচ্ছে mu1। এক্স অক্ষ বরাবর চলতে গিয়ে যখন সে ABCD তলে ধাক্কা খেলো তখন তার ভরবেগ হচ্ছে mu1। এখন এই তলে যখন সে ধাক্কা খেয়ে আবার কিন্তু পেছন দিকে ফিরে আসবে, তাহলে সংঘর্ষের আগে তার ভরবেগ হলো mu1, দেওয়ালে ধাক্কা খাওয়ার পর অর্থাৎ সংঘর্ষের পর ভরবেগ তাহলে তার দাঁড়াবে -mu1, কারণ উল্টা দিকে ফিরে আসবে। স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা পড়েছি সংঘর্ষ চ্যাপ্টারে, ধাক্কা খেয়ে যখন ফিরে আসবে তখন -mu1 হবে। তাহলে এই u1 উপাংশের জন্য, অর্থাৎ c1 বেগের u1 উপাংশের জন্য মোট ভরবেগের পরিবর্তন, এক্ষেত্রে u1 উপাংশের জন্য মোট ভরবেগের পরিবর্তন আমার কি দাঁড়াবে, মোট ভরবেগের পরিবর্তন হবে আদি ভরবেগ সংঘর্ষের আগের ভরবেগ মাইনাস সংঘর্ষের পরের ভরবেগ। অর্থাৎ এখানে টোটাল সমষ্টি আমি হিসেবে লিখতে পারি mu1 মাইনাস mu1, এর মাইনাস, মাঝখানের মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, ভরবেগের পরিবর্তন বোঝাতে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2mu1। এটা গেল u1 উপাংশে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যখন এই অণুটা ধাক্কা খাচ্ছে u1 উপাংশের মোট ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন আমরা বের করতে পারলে ভরবেগের পরিবর্তনের হার u1 উপাংশে মোট ভরবেগের পরিবর্তনের হার যদি বলি, সেটা কি হবে 2mu1 ডিভাইডেড বাই t সমান আমরা এখানে কি লিখতে পারি 2mu1, আমরা বেগ সমান জানি দূরত্ব বাই সময়, তাহলে সময় সমান কি হবে, সময় সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই বেগ, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারবো L/u1। কারণ L/u1 কিভাবে লিখতে পারছি, আমরা একটা অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য L, তাহলে একটা বাহু বরাবর সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে L পরিমাণ, স্মল l পরিমাণ। আর এক্ষেত্রে আমরা বেগের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কাউন্ট করছি u1, অর্থাৎ দূরত্ব হচ্ছে এখানে L আর বেগ হচ্ছে u1, তাহলে সময়টাকে আমরা লিখতে পারি দূরত্ব বাই বেগ, সেই হিসেবে L/u1। তাহলে u1 উপাংশে মোট ভরবেগের পরিবর্তন আমরা পেলাম এটা, এবং ভরবেগের পরিবর্তনের হার সেটা পাই হচ্ছে কিরকম 2mu1 স্কোয়ার ডিভাইডেড বাই L। এটা গেল u1 উপাংশের জন্য। একইভাবে c বেগের v1 উপাংশ যদি আমরা কনসিডার করি,
v1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তন হবে 2m v1 স্কোয়ার বাই l, আবার w1 উপাংশের জন্য হবে 2m v1 w1 স্কোয়ার ডিভাইডেড বাই l। ঠিক আছে, তিনটা উপাংশে যেহেতু আমরা ভাগ করেছিলাম, তাহলে ওই অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার হবে, আমরা তিনটা ইকুয়েশন যদি যোগ করি, তিনটা ইকুয়েশন যোগ করলে ওই অণুর, অর্থাৎ যে কোনো একটা অণুর যার বেগ ধরেছিলাম c1, সেই অণুর প্রথম অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার, মোট ভরবেগের পরিবর্তনের হার কি দাঁড়াবে? পরিবর্তনের হার দাঁড়াবে জাস্ট 1 2 3, এই তিনটা ইকুয়েশন আমরা যোগ করলে যা দাঁড়ায়, আমি একবারেই লিখছি, জিনিসটা কমন নিয়ে 2m বাই l আমি কমন হিসেবে লিখতে পারি তিনটা ইকুয়েশন থেকে। বাকি থাকলো u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার, আর u1 স্কোয়ার v1 স্কোয়ার w1 স্কোয়ার সময় আমরা লিখেছিলাম c1 স্কোয়ার, কারণ c1 এই বেগটাকেই তিনটা উপাংশে ভাগ করে আমরা u1 v1 w1 পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়াইস m c1 স্কোয়ার বাই l। এটা আমরা একটা অণুর জন্য পেয়েছি, যে অণুটার বেগ হচ্ছে c1, তার জন্য যদি মোট ভরবেগের পরিবর্তনের হার এরকম হয়, আমরা এই গ্যাস চেম্বারটিতে বা ঘনকটিতে বলেছে n সংখ্যক অণু রয়েছে, তাহলে তাদের জন্য মোট ভরবেগের পরিবর্তনের হার কি হবে? c1 অণুর জন্য আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি 2m c1 স্কোয়ার l। ধরো c2 অণুর জন্য যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই, যেটা হবে 2m c2 স্কোয়ার বাই l। এভাবে আমরা ওই পাত্রে n সংখ্যক অণু যেহেতু রয়েছে, তাহলে n সংখ্যক অণুর জন্য মোট ভরবেগের পরিবর্তন সেটা পাবো কি? যেহেতু পাত্রে, ঘনকাকৃতির পাত্রে n সংখ্যক অণু রয়েছে, আমরা লিখতে পারি 2m ডিভাইডেড বাই l c1 স্কোয়ার প্লাস 2m c2 স্কোয়ার বাই l। এভাবে n সংখ্যক অণুর জন্য লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2m বাই l এখানে কমন, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস এখানে n সংখ্যক অণুর জন্য সেটা লেখা যায়। ঠিক আছে, তাহলে n সংখ্যক অণুর জন্য আমরা ভরবেগের পরিবর্তন যদি n এভাবে লিখি, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস nটাকে উপরে নিচে এখানে গুণ করলে কিন্তু nটা চলে যাচ্ছে, আলটিমেটলি উপরের ইকুয়েশনটাই থাকছে। তো ক্যালকুলেশনের সুবিধার্থে n উপরে নিচে আমরা গুণ হিসেবে লিখলাম। এই টার্মটা একটু আগে আমরা দেখেছি যে গড় বর্গবেগ বোঝাতে বা মূল গড় বর্গবেগ আমরা যখন পড়েছি, সেটা বোঝাতে এই টার্মটা আমরা ব্যবহার করেছি। এখানে আমরা লিখতে পারি টুয়াইস m n বাই l c স্কোয়ার। এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি গড় বর্গবেগ, আর গড় বর্গবেগের যদি রুট করি সেক্ষেত্রে সেটা মূল গড় বর্গবেগ দাঁড়ায়, তাহলে 2mn বাই l c স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এখন এটা আমরা কি পেলাম? n সংখ্যক অণুর জন্য যে আমরা ঘনকাকৃতির বাক্সে অণুগুলো ধাক্কা খাচ্ছে, সেখানে n সংখ্যক অণুর জন্য ভরবেগের মোট পরিবর্তনটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় সূত্র যদি বলি, দ্বিতীয় সূত্রানুসারে জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এই ঘনকের দেওয়ালে অণুগুলো 6টি দেওয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই বলের সমানুপাতিক হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার আর প্রযুক্ত বল সেম হবে। সেক্ষেত্রে মোট বল আমরা নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে মোট বল যদি লিখতে চাই, বল সমান আমরা জানি চাপ গুণন
ক্ষেত্রফল, যেহেতু পি সমান এফ বাই এ, চাপ ইন্টু ক্ষেত্রফল। এখন এক্ষেত্রে দেওয়ালে যে চাপ দিচ্ছে অণুগুলো, সেই চাপটাকে আমরা ধরছি পি পরিমাণ। আর ক্ষেত্রফল, আমার এখানে 6টা তল রয়েছে, একটু আগে চিত্রটা যেটা দেখেছি তোমাদেরকে, 6টা তল রয়েছে। তো একটা তলের জন্য ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে এল স্কোয়ার, যেহেতু ঘনক আকৃতি, দৈর্ঘ্য প্রস্থ সমান একটা তলের জন্য, তাহলে 6টা তলের জন্য আমার টোটাল ক্ষেত্রফল হবে 6L স্কোয়ার। একটা তলের ক্ষেত্রফল L স্কোয়ার, 6টা তলের জন্য ক্ষেত্রফল দাঁড়াবে 6L স্কোয়ার। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা জানি মোট বল সমান মোট ভরবেগের পরিবর্তন। মোট বল, এটা যদি F কনসিডার করি, মোট বল সমান মোট ভরবেগের পরিবর্তন। সেই হিসেবে লিখতে পারি বল আমরা পেলাম 6L স্কোয়ার ইন্টু পি, আর ভরবেগের পরিবর্তন একটু আগে পেয়েছি 2mn c স্কোয়ার বাই এল। এখান থেকে লেখা যায়, আমরা কিন্তু নির্ণয় করছি গ্যাসের গতিতত্ত্ব প্রয়োগ করে চাপের সমীকরণ, আদর্শ গ্যাসের পি সমান বের করতে চাচ্ছি। তাহলে 2mn c স্কোয়ার বাই এল ছিল, এখানে 6L স্কোয়ার হয়ে যাচ্ছে, সমান সমান কি লেখা যায়, এম আর এন এর পরিবর্তে আমরা ক্যাপিটাল এম বসাতে পারি এখানে। আর এখানে 2, যদি 2 আর 6 কাটাকাটি গিয়ে 3L কিউব থাকছে। অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারছি পি সমান, আমরা এল কিউব সমান লিখতে পারি আয়তন ভি, তাহলে 1/3 m বাই ভি ইন্টু সি স্কোয়ার। 1/3 m বাই ভি সি স্কোয়ার এটা লিখতে পারি। আবার এটাকে লেখা যায় পি সমান 1/3 m বাই ভি, রো সমান m বাই ভি, রো সি স্কোয়ার। তাহলে এই হলো আমাদের চাপের সমীকরণ, যেটা গ্যাসের গতিতত্ত্ব অনুসরণ করে, গ্যাসের গতিতত্ত্ব প্রয়োগ করে আদর্শ গ্যাসের জন্য চাপের সমীকরণ যদি নির্ণয় করতে চাই, 1/3 রো সি স্কোয়ার বলতে পারি, 1/3 m বাই সি স্কোয়ার বলতে পারি, অথবা পিভি সমান 1/3 m সি স্কোয়ারও বলা যায়, 1/3 m সি স্কোয়ার। যে কোনোভাবে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। তো এই ইকুয়েশনটা একটা প্রয়োজনীয় ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনটা থেকে আরও কিছু ইকুয়েশনে আমরা যাব। আশা করি ইকুয়েশনটা কিভাবে এসছে বুঝতে পেরেছো। বারবার বলি যে থিওরি অংশটা অবশ্যই পড়তে হবে, থিওরি যদি না পড়ি আমরা প্র্যাকটিস অংশে গিয়ে ভালো করতে পারবো না। পরের ক্লাসে নতুন কন্টেন্ট নিয়ে, নতুন টপিক নিয়ে কথা হবে। সবাই ক্লাসে মনোযোগী হবে আশা করি। ভালো থেকো।